হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা আছো তাদের অবশ্যই দেখবে তোমরা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্লাস সিকিউ প্রশ্ন এসে থাকে। তো চলো বন্ধুরা দেখি আজকের আলোচনার বিষয়বস্তুটা কি। আজকে আমি আলোচনা করব ইস্যুর হার নির্ধারণের জন্য বা মজুদ মূল্যায়নের জন্য বিভিন্ন পদ্ধতি। অর্থাৎ আমরা যখন মাল ইস্যু করব বা বিক্রয় করব তখন সেই মালের মূল্য কত হবে, সেই মজুদ মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো তোমরা যদি এই পদ্ধতিগুলো সম্পর্কে ভালো একটা ধারণা রাখো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে যত ধরনের ম্যাথ আছে সবগুলোই তোমরা খুব সহজে করতে পারবে। তো চলো শুরু করি। তো এখানে দেখো, ইস্যুর হার নির্ধারণের জন্য বা মজুদ মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি। বলতো কেন আমরা ইস্যুর হার নির্ধারণ করব অথবা মজুদ মূল্যায়নের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করব? এটি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার যে এক সময়কার মালের ক্রয় মূল্য আরেক সময়কার মূল্য হতে ভিন্ন হবে। তার মানে আমরা 2020 সালে মাল যত টাকা দিয়ে ক্রয় করব 2021 সালে কিন্তু আমরা সেম টাকা দিয়ে মালটা ক্রয় করতে পারবো না। হয়তো মালের মূল্যটা বৃদ্ধিও পেতে পারে কিংবা হ্রাসও পেতে পারে। তো এক সময়কার মালের ক্রয় মূল্য আরেক সময়কার মূল্য হতে ভিন্ন হবে। এক্ষেত্রে যে সমস্যাটি দেখা দেয় তা হলো উৎপাদনের জন্য যখন মাল ইস্যু করা হবে তখন খরিদ মালের কোন হার বা কোন সময়কার হার বিবেচনা করা হবে, তাই না? সো একটা সমস্যা দেখা দেয়, আমরা যখন কাঁচামাল ক্রয় করি প্রতিষ্ঠানের জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণে কাঁচামাল ক্রয় করা হয়। তো কাঁচামাল যখন ক্রয় করি তখন আমরা 2010 সালে ধরো কাঁচামাল ক্রয় করেছিলাম প্রত্যেকটি 10 টাকা মূল্যে, আর 2021 সালে কাঁচামাল ক্রয় করেছিলাম 12 টাকা মূল্যে। তো যখন আমরা উৎপাদন ব্যয়টা নির্ণয় করব বা যখন আমরা পণ্য উৎপাদন করব সেক্ষেত্রে কি করা হবে, ধরো 2020 সালের কাঁচামাল থেকে আমরা পণ্য উৎপাদন করছি, তখন উৎপাদন ব্যয় কত ধরতে হবে? 2020 সালে কাঁচামালের মূল্য যত ছিল তত টাকা আমরা উৎপাদন ব্যয় ধরবো এবং সেই হিসেবে আমরা ইস্যুর হার অথবা ইস্যু মূল্যটা বের করব। ঠিক আছে? তো উৎপাদনের জন্য যখন মাল ইস্যু করা হবে তখন খরিদ মালের কোন হার বা কোন সময়কার হার বিবেচনা করা হবে এটা নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়। তো এটি নিঃসন্দেহে একটি দ্বন্দ্ববহুল সিদ্ধান্ত। এরূপ ক্ষেত্রে ইস্যুর হার নির্ধারণের জন্য বা মজুদ মূল্যায়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকে। তো চলো দেখি কি কি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। নিচে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম পদ্ধতিটার নাম 1 নাম্বার আগের মাল আগে ছাড়া, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। সেটাকে সংক্ষেপে ফিফো পদ্ধতিও বলা হয়। বন্ধুরা, এই পদ্ধতি কিন্তু খুবই জনপ্রিয় একটা পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী যে মালটা গুদামে আগে গ্রহণ করা হয়েছে বা গুদামে আগে আনা হয়েছে সেই মালটাই আগে ইস্যু করা হবে। তো আমরা যে কাঁচামালটা, ঠিক আছে, আমরা যে কাঁচামাল গুদামে আগে এনেছিলাম সেই কাঁচামালই আমরা আগে ইস্যু করব। তো ধরো 2020 সালের আমরা কয়েক ধাপে কাঁচামাল ক্রয় করেছি। আমরা মে মাসে কাঁচামাল ক্রয় করেছি, জুন মাসে কাঁচামাল ক্রয় করেছি, তারপর জুলাইয়ে কাঁচামাল ক্রয় করেছি। ওকে, তো এখন কথা আমরা কোন মালটা আগে ইস্যু করব। ঠিক আছে, আমরা যখন ইস্যু করব তখন আমরা ফার্স্টে মে মাসে যে মালগুলো ক্রয় করেছিলাম সেই মালটাই আগে ইস্যু করব। সো মে মাসের মাল যখন শেষ হয়ে যাবে ইস্যু করা তখন আমরা জুন মাসেরটা ইস্যু করব, এরপর জুলাই। তার মানে দেখো, যদি তারিখ অনুযায়ী হয়, যেমন 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এই তারিখগুলোতে যদি মাল ক্রয় করা হয়ে থাকে তখন ইস্যু করার ক্ষেত্রে আমরা ফার্স্টে 2 তারিখের মালগুলো ইস্যু করব, তারপর 3 তারিখ, এরপর 4 তারিখের মালগুলো ইস্যু করব। সো আগের মাল আগে ছাড়া পদ্ধতি মানে যেই মালটা গুদামে আগে গ্রহণ করা হয়েছে সেটাই আগে ইস্যু করা হবে এবং ইস্যুর মূল্য কত হবে। একটা প্রশ্ন থাকতে পারে না যে ইস্যু কত টাকায় করব? এই প্রশ্নের অ্যান্সার আমরা 2 তারিখে যত টাকায় মালটা ক্রয় করেছিলাম আমরা ঠিক ওই মূল্যেই ইস্যু করব। আবার 3 তারিখে যত টাকায় ক্রয় করেছিলাম ওই মূল্যেই আমরা পরবর্তীতে ইস্যু করব। তো আগের মাল আগে ছাড়া পদ্ধতিতে আমরা দেখো এখানে কি পেলাম, এখানে আমরা কোন মালটা আগে ইস্যু করব, কি মূল্যে ইস্যু করতে হবে সে সম্পর্কে কিন্তু আমরা জেনে গেছি।
এখন আমরা দেখবো শেষের মাল আগে ছাড়া পদ্ধতি, মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। সেটাকে সংক্ষেপে লিফো পদ্ধতিও বলা হয়। ফিফো পদ্ধতির ঠিক বিপরীতধর্মী একটা পদ্ধতি হচ্ছে কি লিফো পদ্ধতি। আর এই পদ্ধতিতে সর্বশেষে প্রাপ্ত মাল সর্বাগ্রে ইস্যু করা হয়, মানে সবার প্রথমে ইস্যু করা হয়। তো আমি যদি আবার সেই উদাহরণটাই দেই, 2 তারিখে মাল ক্রয় করা হয়েছিল, 3 তারিখেও মাল ক্রয় করা হয়েছে, 4 তারিখেও মাল ক্রয় করা হয়েছিল। তো 2 তারিখের মাল যখন ক্রয় করা হয়েছিল প্রত্যেকটার মূল্য ছিল 10 টাকা, 3 তারিখে ছিল 12 টাকা, 4 তারিখে ছিল 14 টাকা। তো আমরা কি করব, লিফো পদ্ধতি অনুযায়ী আমরা আগে 4 তারিখের মালটা ইস্যু করব, তারপর যখন 4 তারিখের মালগুলো শেষ হয়ে যাবে তখন আমরা 3 তারিখ, এরপর 2 তারিখ, এভাবে ধাপে ধাপে মালগুলো ইস্যু করব। আর যখন 4 তারিখের মালটা ইস্যু করব তখন সেটার মূল্য কত হবে, 14 টাকা। যখন 3 তারিখের মালগুলো ইস্যু করা হবে তখন ইস্যুর মূল্য হবে 12 টাকা। আর 2 তারিখের ক্রয়কৃত মালগুলো যখন ইস্যু করা হবে তখন সেটা হবে কত টাকা করে, 10 টাকা করে। এবং যতক্ষণ সর্বশেষ প্রাপ্ত মাল ইস্যু করা শেষ না হয় ততক্ষণ এর পূর্ববর্তী ক্রয়কৃত মাল বিলি করা হয় না। মানে 4 তারিখের মাল যতক্ষণ পর্যন্ত না শেষ হবে, ধরো 4 তারিখের 100 একক মাল রয়েছে, সো 100 একক মাল যতক্ষণ না বিক্রি করা শেষ হবে বা ইস্যু করা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা 3 তারিখে যেতে পারবো না। সো 100টা ইস্যু করা হয়ে গেলে এরপর আমরা 3 তারিখের গুলো ইস্যু করা স্টার্ট করব। ঠিক আছে? সো দুইটা পদ্ধতি দেখলাম, একটা হচ্ছে ফিফো পদ্ধতি আর একটা হচ্ছে লিফো পদ্ধতি। 3 নম্বরে আমরা দেখব ন্যূনতম মজুদ পদ্ধতি, যেটাকে বলা হয় মিনিমাম স্টক মেথড। ন্যূনতম মজুদ পদ্ধতিতে একটি নির্দিষ্ট পরিমাণ মজুদ মাল প্রায় সব সময় গুদামে সংরক্ষিত থাকে, যা একমাত্র জরুরি প্রয়োজন মেটাতে ইস্যু করা হয়। সো বন্ধুরা, আমরা সব মালই হচ্ছে বিক্রয় করে দিব না, অথবা সব কাঁচামালই আমরা উৎপাদন কাজে ব্যবহার করে ফেলবো না। কিছু কাঁচামাল অথবা কিছু পণ্য আমরা মজুদ অবস্থায় রেখে দিব। আর এই যে আমরা সর্বনিম্ন যত একক মজুদ রেখে দিচ্ছি অথবা সর্বনিম্ন যত কেজি মজুদ আমরা রেখে দিচ্ছি সেটাকে বলা হয় ন্যূনতম মজুদ। আর এই পদ্ধতি অনুযায়ী আমরা গুদামে একটা নির্দিষ্ট পরিমাণ মাল অলওয়েজ মজুদ রাখবো, একমাত্র বিশেষ প্রয়োজনে অথবা মানে যখনই কোনো জরুরি প্রয়োজন হবে তখনই আমরা শুধুমাত্র সেই মালটা ইস্যু করব। এই পদ্ধতিতেও মাল ক্রয় মূল্যে ইস্যু করা হয় এবং এটি কার্যপ্রণালীর দিক থেকে ফিফো পদ্ধতির মতোই। সো ফিফো পদ্ধতিতে আমরা কি করতাম, আমরা 2 তারিখের মাল যদি 10 টাকায় হচ্ছে প্রতি একক ক্রয় করা হয়ে থাকে তখন আমরা ইস্যু করার সময় 10 টাকাতেই ইস্যু করতাম, তাই না? আর ন্যূনতম মজুদ পদ্ধতিতে আমরা সেম কাজই করি, আমরা যত টাকায় ক্রয় করা হয়েছিল মালটা তত টাকাতেই ইস্যু করি। তবে একে লিফো পদ্ধতির মতো করেও অনেক সময় কাজে লাগানো যায়। সো ন্যূনতম মজুদ পদ্ধতি আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে করো 100 একক কাঁচা মাল তোমার গুদামে আছে, এখান থেকে 80 একক তুমি ইস্যু করলে আর একদম ন্যূনতম 20 একক হচ্ছে তুমি রেখে দিলে, এটা জরুরি প্রয়োজন হলে তখন এই 20 একক তুমি ইস্যু করবে। ওকে, এটাই হচ্ছে ন্যূনতম মজুদ পদ্ধতি। 4 নম্বর পদ্ধতির নামটা হচ্ছে নির্দিষ্ট বা স্থির মূল্য পদ্ধতি। ইংলিশে বলা হয় স্পেসিফিক অর ফিক্সড প্রাইস মেথড। এই পদ্ধতিতে ইস্যুকৃত পণ্য উক্ত পণ্যের প্রকৃত মূল্যে সরবরাহ করা হয়। সুতরাং ইস্যুকৃত পণ্যের মূল্য কত হবে, সেই পণ্যের প্রকৃত মূল্য। ঠিক আছে? এই পদ্ধতিতে পণ্যের মূল্যের ভিত্তিতে শনাক্তকরণ অত্যাবশ্যক। আমরা পণ্যটা কিভাবে শনাক্ত করব, পণ্যের মূল্যের ভিত্তিতে সেই পণ্যটা শনাক্ত করব। সুতরাং নির্দিষ্ট বা স্থির মূল্য নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে একটা নির্দিষ্ট মূল্যে আমরা সেই পণ্যটা সরবরাহ করব, অথবা ফিক্সড প্রাইসে আমরা সেই মূল্যটা সরবরাহ করব। আর সেই মূল্যটা কি হবে, ওই মালের প্রকৃত মূল্য। এবং সেই পণ্যকে আমরা কিভাবে শনাক্ত করতে পারবো, সেই পণ্যের মূল্যের ভিত্তিতে। যখন কোনো দ্রব্য বিশেষ কোনো কাজের জন্য আলাদাভাবে ক্রয় বা ইস্যু করা হয় তখন এ পদ্ধতিতে পণ্য ইস্যু করা সহজ হয়। সো প্রতিষ্ঠানের কোনো পণ্য যদি বিশেষ কোনো কাজের জন্য আলাদাভাবে ক্রয় বা ইস্যু করা হয় তখনই এই নির্দিষ্ট বা স্থির মূল্য পদ্ধতিতে পণ্যটা ইস্যু করা হয়ে থাকে। তাই কোনো কাজের ব্যয় নির্ধারণে উক্ত কাজের জন্য বিশেষভাবে সংগৃহীত পণ্যের মূল্য নির্দিষ্ট মূল্যে সরবরাহ করা হয়।
সো বন্ধুরা, এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি। এর মাধ্যমে আমরা পণ্যের প্রকৃত মূল্যেই হচ্ছে সেই পণ্যটা সরবরাহ করে থাকি, অথবা একটা স্পেসিফিক বা ফিক্সড প্রাইসে আমরা সেই মূল্যটা ইস্যু করে থাকি। এবং বিশেষ কোনো কাজের জন্য যদি আলাদাভাবে কোনো পণ্য ক্রয় বা ইস্যু করা হয়, সেক্ষেত্রে এই পদ্ধতিটা মূলত ইউজ করাটা আরো সহজ হয়। ঠিক আছে। 5 নাম্বার পদ্ধতিটার নাম হচ্ছে গড় ক্রয় মূল্য পদ্ধতি, অ্যাভারেজ কস্ট প্রাইস মেথড। এই পদ্ধতিতে বিলিকৃত মালের মূল্য গড় হারে নির্ণয় করা হয়। তো আমরা কি করব, বিলিকৃত বা ইস্যুকৃত মালের মূল্য গড় হারে নির্ণয় করব। বাজার মূল্য ঘন ঘন ওঠানামা করলে বিভিন্ন দরে ক্রয়কৃত মাল একত্রে মিশ্রিত অবস্থায় রাখা হলে অনেক প্রকারের ছোট আকারের মাল বিলি করা হলে গড় ক্রয় মূল্য পদ্ধতি উপযোগী। তো এই লাইনটা না বুঝলে আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো আমি একবার ক্রয় করলাম একটা কাঁচামাল 10 টাকা মূল্যে প্রতি একক, আবার সেই কাঁচামাল ক্রয় করলাম 15 টাকায়, আবার সেই কাঁচামাল ক্রয় করলাম 20 টাকায়। সো মালটা কি হচ্ছে, একবার বাড়ছে, আবার ধরো সেটা আবার কমে 10 টাকা হয়ে গেল। তো বাজার মূল্য যদি ঘন ঘন ওঠানামা করে, তখন আমরা কি করব, এই পণ্যের মূল্যগুলো নিয়ে একটা গড় মূল্য বের করব। এটাকেই বলা হয় গড় ক্রয় মূল্য পদ্ধতি। মানে আমরা মালগুলো যে মূল্যে ক্রয় করছি, সেই মালগুলো যদি বিভিন্ন হয়, তখন আমরা সেগুলো নিয়ে একটা গড় মূল্য বের করব, আর সেই মূল্যটা বের করাই হচ্ছে গড় ক্রয় মূল্য পদ্ধতি। গড় ক্রয় মূল্য পদ্ধতিকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম ভাগটা হচ্ছে সরল গড় পদ্ধতি, যেটাকে বলা হয় সিম্পল অ্যাভারেজ মেথড। সো সরল গড় পদ্ধতি, এই পদ্ধতির কিন্তু ম্যাথ এই চ্যাপ্টারে আছে। তো এই পদ্ধতিটা ভালো করে দেখো। এই পদ্ধতিতে মাল ইস্যু করার আগ পর্যন্ত বিভিন্ন ক্রয় মূল্যের গড় হিসাব করে, অর্থাৎ গুদামে মালের বিভিন্ন ক্রয় মূল্যকে যতবার মাল কেনা হয়েছে সে সংখ্যা দিয়ে ভাগ করে গড় ইস্যু মূল্য বের করা হয়। সো তোমরা যদি না বুঝে থাকো, তাহলে একটা উদাহরণ দিলেই তোমরা এই জিনিসটা সহজে বুঝতে পারবে। মনে করো আমি 2 তারিখে মাল ক্রয় করেছিলাম প্রতি কেজি 10 টাকা মূল্যে, 3 তারিখে ক্রয় করেছি 12 টাকা মূল্যে, 4 তারিখে ক্রয় করেছি 9 টাকা মূল্যে। সো আমার কি হলো, একবার আমি এক এক মূল্যে ক্রয় করলাম, কিন্তু কয়বার ক্রয় করলাম, টোটাল আমি ক্রয় করেছি 3 বার একই ধরনের কাঁচামাল। সো আমি কি করব, 10 যোগ 12 যোগ 9, মানে আমি যে ক্রয় করেছি সে ক্রয় মূল্যের কি করলাম, সবগুলো যোগ করে ডিভাইড করব আমি কতবার ক্রয় করেছি। সো তাহলেই বের হয়ে যাবে সরল গড় পদ্ধতিতে ক্রয় মূল্যটা। সো দেখো এখানে এই কথাটাই বলা হয়েছে যে ক্রয় মূল্যের গড় হিসাব করে, অর্থাৎ গুদামে মালের বিভিন্ন ক্রয় মূল্যকে যতবার কেনা হয়েছে, এই যে যতবার কেনা হয়েছিল 3 বার, সেই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ইস্যু মূল্য। তো দেখো ইস্যুর হার নির্ধারণ করার জন্যই কিন্তু এই পদ্ধতিগুলো, মানে কত টাকায় আমি ইস্যু করব, সেই মূল্যটা নির্ধারণ করার জন্যই সরল গড় পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি, ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই ওয়েটেড অ্যাভারেজ মেথডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এই পদ্ধতিতে মজুদ মালের মূল্য ও পরিমাণের ভিত্তিতে কয়টা জিনিস, 2টা জিনিস, একটা হচ্ছে মালের মূল্য আর হচ্ছে পরিমাণের ভিত্তিতে, মানে কত একক অথবা কত কেজি, সেই পরিমাণের ভিত্তিতে আমরা গড় হারটা নির্ণয় করব। অর্থাৎ মজুদ মালের মূল্যকে সে মালের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা যে ইস্যু মূল্য সেটা আমরা পেয়ে যাব। সো বন্ধুরা, এর পরের ভিডিওগুলোতে কিন্তু আমি ফিফো পদ্ধতিতে কিভাবে ইস্যুর হার নির্ধারণ করতে হয়, তারপর হচ্ছে ভারযুক্ত পদ্ধতি কিভাবে মজুদ মূল্যায়ন করতে হয়, সেগুলো নিয়ে বিস্তারিত একদম উদাহরণের সাহায্যে ম্যাথগুলো দেখিয়ে দিয়েছি। সো তোমরা পরের ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো দেখো এখানে সূত্রটা কি, ভারযুক্ত গড় মূল্য সমান সমান মজুদ মালের মোট মূল্য ডিভাইডেড বাই মজুদ মালের মোট পরিমাণ। সো মোট মূল্য যদি হয় মনে করো 1000 টাকা, তাহলে মোট পরিমাণ মনে করো 10 একক। ঠিক আছে। সো 10 একক, অথবা এখানে কেজিও হতে পারে, টনও হতে পারে। সো 10 একক আমি কত টাকায় ক্রয় করলাম, টোটাল 1000 টাকায়। সো সমান সমান কত হয় এখানে, 100। ঠিক আছে। তো এখানে আমার ইস্যু মূল্য অথবা মজুদ মূল্যায়ন কত টাকা হবে, 100 টাকা। ওকে। এরপর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে পর্যাবৃত সরল গড় পদ্ধতি, পিরিয়ডিক সিম্পল অ্যাভারেজ মেথড। সো দেখো পিরিয়ডিক মানে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সময় পরে। তো দেখো এই পদ্ধতি সরল গড় পদ্ধতির অনুরূপ,
তবে সরল গড় পদ্ধতির সঙ্গে এ পদ্ধতির পার্থক্য হলো সরল গড় পদ্ধতিতে প্রতিটি ক্রয়ের পরই, মানে আমরা যখনই ক্রয় করব সাথে সাথেই আমরা গড়টা নির্ণয় করে ফেলবো। তো সরল গড় পদ্ধতিতে আমরা কিভাবে গড়টা নির্ণয় করি, আমরা কি করব, মূল্যগুলো যোগ করব। ঠিক আছে, যতবার ক্রয় করেছি মূল্যগুলো যোগ করে আমরা কতবার ক্রয় করেছি এখানে বার দিয়ে ডিভাইড করব, যে কতবার আমরা সেই মালটা ক্রয় করেছিলাম। তাহলেই পেয়ে যাব সরল গড় পদ্ধতিতে আমার ইস্যুর হার। সো প্রতিটি ক্রয়ের পরই আমরা সরল গড় পদ্ধতিতে কি করতাম, ইস্যু মূল্যটা বের করতাম। আর পর্যাবৃত্ত সরল গড় পদ্ধতিতে পর্যায়ক্রমে নির্ণয় করা হয়, মানে একটা নির্দিষ্ট সময় পর তারপর হচ্ছে গড় পদ্ধতিতে তোমার ইস্যুর হারটা নির্ণয় করা হয়। 4 নাম্বার পদ্ধতিটা হচ্ছে পর্যাবৃত্ত ভারযুক্ত গড় পদ্ধতি, যেটাকে বলা হয় পিরিয়ডিক ওয়েটেড অ্যাভারেজ মেথড। সো পর্যাবৃত্ত ভারযুক্ত গড় পদ্ধতিতে কোন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মোট যত মাল ক্রয় করা হয় তার মোট মূল্যকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে বিলিকৃত মূল্যটা নির্ণয় করা হয়। সো এটা কোন পদ্ধতির মতো, এটা কিন্তু একদম ভারযুক্ত গড় পদ্ধতির মতোই। ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা যতবার হচ্ছে পণ্যটা ইস্যু করতাম প্রত্যেকবার আমরা মূল্যটা বের করতাম, তাই না? কিন্তু এখানে আমরা কি করব, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যত মাল ক্রয় করা হয়েছে সেটাকে ভাগ করব, মানে হচ্ছে সেটার মোট মূল্যকে আমরা ডিভাইড করব মোট পরিমাণ দিয়ে। তো দেখো এখানে কিন্তু আমি 6 মাস অথবা 1 বছর অথবা কোনো একটা নির্দিষ্ট সময় পর গিয়ে আমি মোট মূল্যকে মোট পরিমাণ দিয়ে ডিভাইড করে বিলিকৃত মূল্যটা নির্ণয় করতে পারি। এরপর কি বলা হয়েছে দেখো, এ পদ্ধতি সরল গড় পদ্ধতি অপেক্ষা অনেক বেশি নির্ভুল এবং পর্যাবৃত্ত সরল গড় পদ্ধতি অপেক্ষা অনেক সহজে প্রয়োগযোগ্য। আমরা যখন পর্যাবৃত্ত সরল গড় পদ্ধতিটা পড়েছিলাম তখন একটা ইনফরমেশন আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে সরল গড় পদ্ধতিটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং হচ্ছে অনেকটা ডিফিকাল্ট, ঠিক আছে? কিন্তু এই পর্যাবৃত্ত ভারযুক্ত পদ্ধতিটা অনেক সহজ আর সময়ও কম লাগে, কারণ আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যত মাল ক্রয় করা হয়েছে তার মোট মূল্যকে মোট পরিমাণ দিয়ে ডিভাইড করে একবারেই বিলিকৃত মূল্যটা বের করে ফেলতে পারছি। সো এক্ষেত্রে সময়টাও হচ্ছে আমার কম যাচ্ছে আর এই পদ্ধতিটা সহজেই প্রয়োগযোগ্য, কারণ মালের বিলিকৃত মূল্য একটি নির্দিষ্ট সময় শেষে মাত্র একবারই নির্ণয় করতে হয়। সো দেখো আমরা কিন্তু ভারযুক্ত গড় পদ্ধতি বলো বা হচ্ছে সরল গড় পদ্ধতি, এই সবকিছু আমরা বারবার নির্ণয় করা লাগে ইস্যু মূল্যটা, কিন্তু পর্যাবৃত্ত ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা জাস্ট একবারই একটা নির্দিষ্ট সময় শেষে বিলিকৃত মূল্যটা বের করে ফেলি। সো গড় ক্রয় মূল্য পদ্ধতি মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট প্রাইস মেথড, এই মেথডের মধ্যে যতগুলো প্রকারভেদ আছে তার মধ্যে পর্যাবৃত্ত ভারযুক্ত গড় পদ্ধতিটা খুব সহজেই প্রয়োগযোগ্য এবং সরল গড় পদ্ধতি অপেক্ষা অনেকটা নির্ভুল আর একবারই শুধুমাত্র নির্ণয় করতে হয়। ওকে, পরের ভিডিওগুলোতে তোমরা কিভাবে ফিফো পদ্ধতি অথবা ভারযুক্ত গড় পদ্ধতিতে তোমরা হচ্ছে মজুত পণ্য মূল্যায়ন করবে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। সো পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।